নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষতার সাথে উত্তীর্ণ হয়ে চাকুরি পাচ্ছে যুবক যুবতীরা। কেউ বলতে পারবে না কোনো নেতাকে ধরে তাদের চাকুরি হয়েছে। আজকের দিন পর্যন্ত বর্তমান সরকার ডাই হার্নেস সহ 19,262 জনকে চাকুরি দেওয়া হয়েছে। বুধবার আগরতলা প্রকাপ ভবনে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে 15 জন যোগ্য প্রার্থীর হাতে অফার তুলে দিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার আগরতলা প্রকাপ ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের 15 জন যোগ্য প্রার্থীকে ফুড ইন্সপেক্টর পদের অফার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আধিকারিক ইউকে চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষতার সাথে উত্তীর্ণ হয়ে চাকুরি পাচ্ছে যুবক যুবতীরা। কেউ বলতে পারবে না কোনো নেতাকে ধরে তাদের চাকরি হয়েছে। আজকের দিন পর্যন্ত বর্তমান সরকার ডাই হার্নেস সহ 19,262 জনকে চাকুরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, চাকুরি হয় না বলে যে হইচই হচ্ছে সেটা পূরণ করছে সরকার। তবে চাকুরি নিয়ে বেকার সমস্যা সমাধান করা যাবে না। এর জন্য রাজ্যের ছেলে মেয়েদের স্বনির্ভর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। এর পাশাপাশি কর্মচারীদের সমস্যা যাতে না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের মধ্যে খাদ্য দপ্তর অন্যতম গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এই দপ্তরের কর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে এবং কোন রকম সমস্যা হলে যুদ্ধকালীন পরিস্থিতিতে খাদ্য দপ্তরের কর্মীরা দায়িত্ব পালন করে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। 2018 সালে ডিসেম্বর মাস থেকে বর্তমান সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করেছে। বছরে দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। এখন পর্যন্ত 2,25,000 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এর জন্য সরকার কৃষকদের এমএসপি দিয়েছে 446 কোটি টাকা। এ টাকা বেনিফিশিয়ারিদের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে 2018 সাল থেকে পর্যায়ক্রমে এখন পর্যন্ত 3,68,800 এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করার অঙ্গ হিসেবে খুব দ্রুত রেশন হোল্ডারদের পিবিসি রেশন কার্ড দেওয়া হবে। মুখ্যমন্ত্রী রক্তদান প্রসঙ্গে বলেন, রাজ্যের জনসংখ্যা অনুযায়ী 40,000 ইউনিট রক্তের প্রয়োজন হয় প্রতি বছর। বিগত বছর দেখা গেছে 42,000 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মাঝে মধ্যে রক্ত স্বল্পতা দেখা যায়, কিন্তু রাজ্যের মানুষ রক্তদানে উৎসবের মেজাজ এগিয়ে এসে রক্ত স্বল্পতা এগোতে দেয় না। বিশেষ করে কোভিডের সময় রক্ত সংকট সৃষ্টি হয়েছিল। তখন মানুষের কাছে আহ্বান জানানোর পর মানুষ এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন। শুধু এই দপ্তরেই না, অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য, এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইচই চলছে যে চাকরি হয় না, তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি। আর শুধু চাকরি দিয়ে তো হবে না, আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থানের আমরা সুযোগ সৃষ্টি করছি, এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি। আমাদের ডাইনিং হার্নেসে প্রায়শই আমার কাছে ফাইল আসে, গতকালও প্রতিদিনই 3-4টা-5টা করে ডাইনিং হার্নেসের ফাইল আমার কাছে আসে, এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা এই চাকরিগুলো আমরা দিয়েছি। বন্ধুগণ, খাদ্য দপ্তর আমরা জানি এটা যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারি তার মধ্যে একটা প্রধান দপ্তর, এবং এই গণবন্টন ব্যবস্থা যে কোনো অবস্থায় যাতে সচল রাখা যায় তার জন্য এই দপ্তরের সমস্ত ব্যক্তি, সমস্ত যারা আমাদের কর্মচারীরা আছেন, অফিসার থেকে শুরু করে সবাই সবসময় একটা নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে। কোভিডের সময় আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছিল, যুদ্ধের সময় অনেক সময় সমস্যা হয়েছিল। আমি নিজে মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ফোন করে বলি
যে বাজারকে যেন আমরা সচল থাকে, কোনো অবস্থায় কালোবাজারি যে অবস্থা যেন না আসে। আমি বলার আগে দেখি উনি অলরেডি বলেই দিয়েছেন। তো এইরকম একটা কমিউনিকেশন আমাদের সবসময় থাকে যে যেভাবেই হোক আমাদের এই গণবন্টন ব্যবস্থা যেন ঠিক থাকে, সেই দিকে আমরা কিন্তু এই সরকার নজর রাখছে সবসময়। আমাদের রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 6.06 লক্ষ প্রায়োরিটি হাউস হোল্ড এবং অন্তর্দয় অন্ন যোজনা পরিবারের জন্য বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আমরা বিনামূল্যে চাল সরবরাহ করছি। 3.83 লক্ষ এপিএল ভুক্ত পরিবারকে ভুক্তভোগীতে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও আটা এবং বিভিন্ন যে আরো নিত্য প্রয়োজনীয় যে পণ্য যেমন মসুর ডাল, চিনি, লবণ ইত্যাদি, সেগুলো কিন্তু আমরা প্রায় 9.81 লক্ষ রেশন কার্ডধারীদের যারা কার্ড আছে তাদেরকে আমরা ভর্তুকি মূল্যে আমরা কিন্তু বিতরণ করছি। আমরা যাতে বাজার স্থিতিশীলতা বজায় থাকে সেই দিকেও এই ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চাকরি যোগ্য প্রার্থীদের হাতে অফার তুলে দেন। তারা আগামী দিন নিরলসভাবে জনগণের জন্য দায়িত্ব পালন করবেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। শান্তন টিভি। বেকারদের ভরসা আছে বর্তমান সরকারের উপর, কিন্তু বিরোধীরা বেকারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিরোধীদের অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বেকারদের প্রতি সরকার আন্তরিক, তাদের জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় অভিযোগ তুলে রাস্তায় নামছে। তাদের দাবি, রাজ্যের বেকার বঞ্চনার হচ্ছে। বিভিন্ন দপ্তরে অর্থ রক্ষাধিক শূন্য পদ থেকে থাকার পরেও সরকার শূন্য পদ পূরণ করার কোনো উদ্যোগ নিচ্ছে না। বেকারদের কাজ নেই, খাদ্য নেই, তারা রাস্তার নামছে, আবার কেউ কেউ নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। এ নিয়ে সরকারের দিকে আঙুল তুলে লাগাতার প্রতিবাদ হচ্ছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর। খুব ভালো করে জানে এবং তাদের পুরো বিশ্বাস আছে এই সরকারের উপরে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের উপরে। যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিয়ে যাচ্ছি, কাজেই বেকাররা বিভ্রান্ত হচ্ছে না। কিছু কিছু যারা স্বার্থন্বেষী মহল তারা চেষ্টা করছে ওদেরকে বিভ্রান্ত। বেকাররা ঠিকই জানে যে এই সরকার আছে, তাদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা আমরা নিশ্চিত। ভারত ও পাকিস্তানের সংঘর্ষের পর কেন্দ্রের নির্দেশে বাংলাদেশ নিয়ে প্রশাসনকে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে বুধবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করবে তাদের আইনি বেড়াজালে আনা হবে এবং যারা রোহিঙ্গা রয়েছে তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। কোনোভাবেই তারা যাতে বেআইনিভাবে প্রবেশ করে ভারতে থাকতে না পারে তার বন্দোবস্ত করতে করা নজরদারি রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বছরে বাংলাদেশিদের প্রবেশ বেড়েছে। ত্রিপুরা সীমান্তে কড়া নজরদারি না থাকার ফলে মানব পাচারকারীদের হাত ধরে ভারতের ভূখণ্ডে পা রেখেছে। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ইসলামাবাদও ঢাকা হাতে হাত মিলিয়েছে। ফলে প্রশাসনকে সজাগ হতে হয়। মানে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গা ওরা যদি এখানে ঢুকে তাদের কোনো অবস্থায় আমরা ভিতরে ঢুকতে দেবো, এবং যদি আসে আইদার ওদেরকে আইনের যে বেড়াজাল আছে সেই আইনের মাধ্যমে ওদেরকে প্রোটেক্ট করা। বুধবার সাত সকালে নতুন বাজার রেগুলেটরি মার্কেট শেডে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। নিহত শ্রমিকের নাম জামির হোসেন, বাড়ি উত্তর একছড়ি নীলধন পাড়ার এলাকায়। পরিবারের লোকেরা জানায়, প্রায় রাতের বেলা মতো অবস্থায় সে নতুন বাজার রেগুলেটর মার্কেটে শেডে ঘুমিয়ে থাকে। বুধবার সকালে এলাকাবাসীরা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়। খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে। তারা এসে ঘটনার তদন্ত শুরু করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। কোন জায়গাতে ঘটনাটা? ওই তো নতুন বাজার স্টেশনালি সেটটা আছে দেন সাপ্তাহিক রেগুলেটর মার্কেট। হ্যাঁ, রেগুলার মার্কেট তো সবসময় গায়ে হাতে তারপরে তার তো চলা ঠিক নাই, কেউ কথা শোনো না, কিচ্ছু না। শেখালা জামির হোসেন কেউ নাই, তারা বহুত 4-5 বছর গেছে কাছে অন্ত কেউ নাই। এই ঘরে খাই, এই ঘরে খাই, খাইলে খাইছে, না খাইলে নাই।
তার নামটা কি? জামির হোসেন, তিনি বয়স অনুমানিক কত হইব? 45। আসন্ন বর্ষার প্রাক মুহূর্তে বাংলাদেশ খাল বন্ধ করে দিয়ে বাঁধ নির্মাণ করে বিপাকে ফেলল বিলোনিয়া সীমান্তবর্তী বল্লামুখা গ্রামের মানুষকে। এই বাঁধ নিয়ে তৈরি হচ্ছে জটিলতা, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ। প্রশাসনিক দুর্বলতা, গাফিলতি এবং ভুলের কারণে এই বাঁধ করার সাহস পেয়েছে বাংলাদেশ। শনিবার সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসন্ন বর্ষার প্রাক মুহূর্তে বাংলাদেশ খাল বন্ধ করে দিয়ে বাঁধ নির্মাণ করে বিপাকে ফেলল বিলোনিয়া সীমান্তবর্তী বল্লামুখা গ্রামের মানুষকে। গত কয়েকদিন ধরে গোটা এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় জলমগ্ন হয়ে আছে। জলের নিচে মানুষের বাড়িঘর এবং কৃষিজ জমি। গত 19 মে শান্তন পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পরেও প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বুধবার ক্ষতিগ্রস্ত এলাকাকে পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। এখানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন বিরোধী দলনেতা এবং এই বাঁধ কবে নাগাদ গড়ে তোলা হয়েছে সে বিষয়ে অবগত হন। তারপর তিনি বিএসএফ ক্যাম্পে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলেন। পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ সীমান্তবর্তী মানুষের বাড়িঘর এবং জমি বাঁচাতে ভারতের সীমান্তের 150 গজের মধ্যে এই বাঁধ নির্মাণ করেছে। সবটাই দিনের আলোতে হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হয়নি। এটা সরকারের গাফিলতি, অবহেলা এবং ভুল। এটা কোনোভাবে বাঞ্ছনীয় ছিল না। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যখন কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল তখন 1 ইঞ্চি এদিক ওদিক হলে ওপার থেকে বাংলাদেশের সেনারা ভারতের উদ্দেশ্যে গুলি ছুড়ত। অথচ এখন তারা বেআইনিভাবে এত বড় বাঁধ নির্মাণ করে ফেলল। অথচ রাজ্য প্রশাসন ও বিএসএফ এর পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হয়নি। এখন লক্ষ্য করা যাচ্ছে, স্বল্প বৃষ্টি হলে মুহুরী নদীর জলের স্রোত এই বাঁধের জন্য আটকে যায়, যার ফলে বাংলাদেশের বাড়িঘর এবং জমি রক্ষা হয়। কিন্তু আমাদের এপারের অসহায় মানুষদের ফসল এবং বাড়িঘর সবকিছুই নষ্ট হচ্ছে। সরকারের দায়িত্ব ছিল যুদ্ধকালীন উদ্যোগ নেওয়ার, কারণ এটা সরকারের শুরু থেকেই এবং দুর্বলতা বলা যায়। তিনি আরো বলেন, বিএসএফ এর কাছে জানতে চাওয়া হলে তারা জানায় এই বাঁধ নাকি আগে থেকে ছিল, কিন্তু এই বাঁধ নতুনভাবে গড়ে তোলা হয়েছে। চোখের সামনে এত বড় বাঁধ নির্মাণ করার পরে প্রশাসন চুপ করে বসে থাকা নিয়ে তিনি তাজ্জব হয়ে যান। সরকারের উচিত ছিল বাংলাদেশের এই ধরনের বেআইনি বাঁধের বিরুদ্ধে হস্তক্ষেপ করার। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এই সমস্যা নিয়ে যদি ইতিমধ্যে তারা আওয়াজ না তোলে তাহলে তাদের দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়াবে। তাদের মধ্যে অধিকাংশ পরিবার কৃষি কাজের উপর নির্ভরশীল। এমন হলে আগামী দিন তারা চাষাবাদ করতে পারবে না। বিরোধী দলনেতা আরো জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন তিনি। অবিলম্বে এই বেআইনি বাঁধের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেওয়া হয় তার জন্য দাবি জানানো হবে বলে জানান তিনি। এখানে এসছি বল্লামুখা, এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে, সেখানে একটা যে বাঁধ নির্মাণ করা হয়েছে নতুন করে, এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে। বর্ষা এখনও শুরুই হয়নি। প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয় এতেই আমরা দেখে এসেছি অনেক জমি ডুবে গেছে, এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাদ করাই যাবে না। এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন, আমাদের রেশমুখের বিধায়ক এই অশোক মিত্র, এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত ছিলেন, আপনারাও সবাই মিলে, শুধু আমাদের তরফ থেকে বলছি না, আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন। এবং আমি খবরের কাগজে দেখেছি যে তৎকালীন জেলা শাসক এবং বর্তমান জেলা শাসকরাও এখানে একটু এসে কী ব্যবস্থা নেওয়া যে দেখেছেন। কিন্তু আজকে এখানে সরেজমিনে দেখতে এসে আমার চোখে যা পড়ল, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি, দুর্বলতা এটা চলছে, এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না। তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট
এখানে গেলাম, এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সে র্যাঙ্কের না, টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ন, আমি সে বদলুসে কথা বলেছি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের ভেতরে, এটা তো হওয়ার কথা ছিল না। কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে, এতে এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না, 150 গজের বাইরে করতে হয়। এই জন্য আমাদের কাটাতার অসংখ্য বাড়িঘর এই যে উপারে, এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে। আপনারাও আছেন এখানে। আমাদের টিলা জমি, এখন টিলার মূল্যও অনেক জমির চেতে, রাবার বাগান চা বাগান হলে পড়ে, আজকে সামনেই পড়ে আছে। জমি থাকলেও জমিদার অথচ আপনার অনেকে ভূমিহীন, জমি আছে কিন্তু নেই। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল, তিনি আমাকে যা বললেন যে না, ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধ ছিল, তারা শুধু অল্প মাটি ফেলেছে। কিন্তু আপনাদের যা বক্তব্য, যা শুনলাম লোকাল পাবলিক, ঘটনা ঠিক তা না। জানা যায় এ বাঁধের কারণে প্রায় 5 শতাধিক বেশি পরিবারের কয়েক হাজার মানুষ বড় সমস্যায় পড়েছে। গত শনিবার রাতে টানা 2 ঘন্টার বৃষ্টিতে গোটা গ্রামে জলমগ্ন হয়ে পড়ে। সীমান্ত সংরক্ষিত ভূমিতে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশের সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 50 গজ, আবার কোথাও 10 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি। আগে যে খাল ছিল তাও বন্ধ করে দেওয়া হয়। তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল, কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হয়। তা না করে বাংলাদেশের এই বাঁধ নির্মাণ করা নিয়েছে। এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছে এলাকার জনগণ। দাবি তুলছে অতি সত্বর বাংলাদেশ সরকার আগের জায়গায় খাল খুলে বাঁধ ভেঙে দেওয়ার জন্য, নতুবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন খাল তৈরি করার দাবি উঠছে। এদিকে আজকে বিরোধী দলনেতা সাথে পরিদর্শনে ছিলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, বিধায়ক অশোক মিত্র এবং বিধায়ক দীপঙ্কর সেন সহ সিপিআইএম এর একটি প্রতিনিধি দল। মনুবাজার থানা এলাকায় নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ উদ্ধার রাবার বাগান থেকে। ঘটনার বিবরণে জানা যায়, সাবরুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত কালাডেপা নলসিং সর্দার পাড়ার বাসিন্দা রহিম ত্রিপুরা। রহিম ত্রিপুরার মেয়ে উজ্জ্বশেখা ত্রিপুরা, বয়স আনুমানিক 9 বছর। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল উজ্জ্বশেখা ত্রিপুরা। বুধবার সকালে বাড়ির পাশে রাবার বাগান থেকে মৃতদেহ উদ্ধার হয় উজ্জ্বশেখা ত্রিপুরার। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় মনুবাজার থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আইয়ার পর তকাইয়ার পর এত মানি তকাইছি খুঁজে পান না বাচ্চাটি কনে মারা লাগছে না কনে করছে আমরা জানি না, আমরা কারোর সন্দেহ করতে হারি না। তারপরে আজকে সকালে প্রায় এ সময় কয়টা বাজে আমরা টাইম তুমি জানি না, পুলিশ টুলিশ যাইয়া কালকে বেগুন মানে খুঁজেছে টকাই হান না পর আজকে সকালে পুলিশ টুলি আইয়া তারপরে টুকটো আইনা টকাইছি। টকাইয়ের পর মানে রাস্তা মানে দেখছি যে আমরা দেখাইতে দেন না, কালকেও দেখাইতে দেন না। বাচ্চা 9 বছরের বাচ্চা যদি এই অবস্থা করে দিত, আমরা শাস্তি চাই, কোনে এটা করছি। কালকে উজ্জ্বলিকা ত্রিপুরা নামে নাবালিকা মেয়ে 9 বছরে মারা গেছিল। কী কারণে মারা গেছে এটা ঠিক এখনও তদন্ত চলছে। পুলিশের সঙ্গে কথা আমরা বলেছি এবং তাদের সঙ্গে ডিসকাশন করার পরে এটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে মনুবাজার পিএসসিতে। তো দেখতেছি আমরা যতটুকু পারি, এটা যদি মার্ডার হয়ে থাকে তাহলে আসামিকে ধরার জন্য এবং অতি শীঘ্রই যাতে পোস্টমর্টমের পরে বোঝা যাবে যে এটা যদি মার্ডার হয়ে থাকে। সবার সাসপেক্ট, পুলিশেরও সাসপেক্ট এখানে এটা মার্ডার হয়েছে। তো আমরা বলতে চাই যদি মার্ডার হয়ে থাকে এটা সুস্থ বিচার এবং তদন্তের মাধ্যমে
যাতে এটা আমরা যেই করেছে তাকে শাস্তি যদি দিতে পারি তাহলে আমরা সাকসেস মনে করব। তো এই কারণে আজকে আমরা থানার এবং হসপিটালে গিয়েছি। পোস্টমর্টমের পরেই সব কিছু আমরা এটা কি মার্ডার হয়েছে না ন্যাচারাল ডেথ এইগুলো আমরা বুঝতে পারবো। অন্যান্য বছরে নিয়ে এবছরও 5 দিন ব্যাপী অখিল ভারতীয় কল্যাণ আশ্রম ত্রিপুরার উদ্যোগে ছাত্র বিকাশ বর্গ অনুষ্ঠিত হয় উদয়পুর ত্রিপুরা সুন্দরী দ্বাদশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বুধবার সকাল 7:30 নাগাদ ছাত্র বিকাশ বর্গ অনুষ্ঠানে সমাপ্ত দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় উদয়পুর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই শোভাযাত্রায় থাকা সকল ছাত্রছাত্রীদের এলাকায় লোকজনরা পুষ্প বর্ষণের মাধ্যমে শুভেচ্ছা জানায়। এটা অখিল ভারতীয় কল্যাণ আশ্রম ত্রিপুরা প্রান্ত প্রত্যেক বছর নেই আমাদের যোজনা অনুযায়ী আজকে 1979 সাল থেকে ত্রিপুরায় কল্যাণ আশ্রমের সূচনা হয়। ছাত্র বিকাশ বর্গ প্রত্যেক বছর হয়ে থাকে। এখানে ছাত্রদের আদর্শ এবং আদর্শ ছাত্রাবাস তৈরির এগুলি করা হয় এবং সমাজকে একত্রিত করার জন্য তুমে এর রক্তকে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে অনেক বছর ধরে কাজ করে চলছি। আমাদের কাজে হচ্ছে সমস্ত সমাজকে একত্রিত করা। প্রত্যেক সমাজের মধ্যে আমাদের যে হিন্দু একটা পরিচয় আমাদের, আর ধর্ম তো আমাদের সনাতনী, সেটাকে প্রচারের মাধ্যমে এবং ছাত্রদের উন্নতিকরণের বর্গ 5 দিনে বর্গ করা হয়েছে। এই র্যালির মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন? এই র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে যাচ্ছি উন্নত ভারত, শ্রেষ্ঠ ভারত, এবং আমাদের যে কিছুদিন আগে যে একটা অস্থির পরিবেশ হয়েছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে, সেটার বার্তা দিতে, এবং যারা যারা ইন্ডিয়ান আর্মি এবং এয়ারফোর্স যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানিয়ে র্যালি শুরু করতে যাচ্ছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।